আল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে তো এর আগেও লাইভ ক্লাস নেওয়া হয়েছে গত বছর, সবাই পরিচিত। এবং গত বছর থেকে স্বাধীন, মারিয়া, তারপরে আরো ছিল, এরা তো গত বছর থেকে অনেক কথাবার্তা বলতে। আসি স্যার, আসি। প্রীতম আছে, ধর প্রীতম, স্বাধীন, মারিয়া, মুবাশশিরা, ফাতিন আছে স্যার। ফাতিন, ফাতিন ইশরাক, কই ফাতিন স্যার? ও আছে ফাতিন ইশরাক। হ্যাঁ স্যার, ভালো আছো তো নাকি? আমিও ছিলাম স্যার সাময়িক সময়ের জন্য। হ্যাঁ, তোমরাও ছিলে। যাদেরকে বেশি দেখেছি তো তাদের কথা বলছি, এটা আসলে সবার কথা তো বলা সম্ভব না। তো সবাই ভালো আছো নাকি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আসলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে সুস্থ রেখেছেন, এই জন্যই সকল প্রশংসা আল্লাহ তাআলার, আলহামদুলিল্লাহ। তো আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি, বা ধরো বলতে পারো একটু আগে থেকে আমরা শুরু করছি। আমরা উচ্চতর গণিতে 11.3 শেষ করে শুরু করেছিলাম। ওয়ালাইকুম আসসালাম। 11.3 শেষ করে 4 শুরু করেছিলাম আমরা সব জায়গাতে। এজন্য আমি আবার 11.4 থেকে শুরু করছি। 11.4 এটা কি একটু আমরা ধারণা দিয়ে তারপর অঙ্ক শুরু করছি। 11.4 হচ্ছে সরল রেখা নিয়ে, এখানে আমাদের রেখা নিয়ে সমীকরণ, সরলরেখার সমীকরণ। হ্যাঁ, সরল রেখা এবং সরল রেখার সমীকরণ। ইয়েস স্যার। তো সরল রেখা কি এটা আলোচনা হয়েছে, আপনারা আবার বলছে। সরল রেখা হচ্ছে অসংখ্য বিন্দু যখন সোজা পথে চলে তখন এই পথটার নামে হচ্ছে সরল রেখা। বাঁকা হলে বক্ররেখা হবে। অসংখ্য বিন্দু, সরল রেখা মানে কি? অসংখ্য বিন্দু, অসংখ্য বিন্দু সোজা পথে যাচ্ছে, এই পথটাকে বলা হচ্ছে সরল রেখা। সরল রেখার ঢাল সম্পর্কে 11.3 আলোচনা আছে। কে বলতে পারবে সরল রেখার ঢাল কাকে বলে? বলো একজন। স্বাধীন বলো, সরল রেখার ঢাল কাকে বলে? স্বাধীন বলো। স্যার, আমি হ্যাঁ, স্বাধীন বলবো। কোন সরল রেখা দ্বারা যদি এক্স অক্ষের ধনাত্মক প্রান্ত বোঝায়, তাহলে ওই এক্স অক্ষের ট্যানজেন্ট মানকে সরলরেখা ঢাল বলা হয়। না, তোমার ঠিক মতো বলবো স্যার? আমি বলি স্যার, আমি বলি। বলবো স্যার? অন্য করে তার মেনশন করছে। এই স্যার অ্যানসার বলে দেওয়া শুরু করছে স্যার। স্যার, বলবো? স্যার, আমি বলবো স্যার। প্রীতম বলো। প্রীতম বলেছিল আগে। ওকে স্যার। কোন সরলরেখাকে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট মানকে স্যার সরলরেখার ঢাল বলে। তাকে সরল রেখার ঢাল বলে। বাহ, সুন্দর হয়েছে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট মানকে ওই সরলরেখার ঢাল বলে। ঢাল বলে। এরকম শব্দ করলো কি? এটা খুবই খারাপ। স্যার, আপনি একটু নামগুলো চেক করে বের করে দেন স্যার, যাতে নাম দেওয়া নাই, প্রোফাইল পিক দেওয়া নাই স্যার। দেখেছি আমি, এটা করা যাবে না। প্রত্যেকটা ক্লাসে এভাবে স্যার নিয়ম করেন স্যার, যার যার প্রোফাইল পিকচার নাই তাকে তাকে ক্লাসে জয়েন করা যাবে না স্যার। তো বেশি বড় কেন প্রোফাইল পিকচার দেওয়া লাগবে? নাম থাকলেই তো হয়। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আমি দেখছি প্রোফাইল পিকের দোষ কোন দিক দিয়ে হলো? সবাই হ্যাঁ, কথা বন্ধ করো, এদিকে মনোযোগ দাও। তো সরলরেখার ঢাল সম্পর্কে স্বাধীন যেটা বললে সেখানে একটু বলছিল। তুমি বলেছো যে এক্স অক্ষের ধনাত্মক দিকের ট্যানজেন্ট মান। তো ধনাত্মক দিকের ট্যানজেন্ট মান কি করে হয়? ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেই কোণের ট্যানজেন্ট মান। ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেই কোণের ট্যানজেন্ট মানকে বলা হয় ঢাল। তো এই জন্য ঢালের সূত্র কি আসে? ঢালের সূত্র আসে হচ্ছে m = tan থিটা। থিটা এখানে কি? থিটা হচ্ছে x ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেটা হচ্ছে থিটা। এটা ইয়েস স্যার, কোণ। কিন্তু এটা হচ্ছে তোমার সরল রেখা। এইটা আর তো x অক্ষ y অক্ষ, এটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিক। এইখানে যে কোণ তৈরি করে
সেটার নাম হচ্ছে থিটা। ঢাল m = tan থিটা। আমরা জানি tan থিটা = লম্ব বাই ভূমি, সেই হিসাবে আরেকটা সূত্র আছে ঢালের, সেটা হচ্ছে y1 - y2 x1 - x1 রাইস এটা উল্টা হতে পারে, y2 - y1 x2 - x1 হতে পারে, একই বিষয়, মাইনাস কমন নিলে একই থাকবে। তো কোন ক্ষেত্রে কোন সূত্র ব্যবহার করব? যখন থিটা দেওয়া থাকবে তখন tan থিটা, আর যখন দুইটা বিন্দুর মান দেওয়া থাকবে তখন y1 - y2 x1 - x2। এটা চলে গেল আমাদের 11.3 এর আলোচনা। আমরা এখন 11.4 যেহেতু শুরু করতেছি, এই যে সরল রেখা, এই সরল রেখার ঢাল বের করেছিলাম, এখন আমরা বের করব সরল রেখার সমীকরণ। সরল রেখার সমীকরণ কি জিনিস এটা একটু আমাদের একটু বোঝা দরকার। সরল রেখার সমীকরণ হচ্ছে একটা সরল রেখার উপরে অসংখ্য বিন্দু আছে, তাই না? একটা সরল রেখার উপরে অসংখ্য বিন্দু। মনে করো একটা সরল রেখার উপরে বিন্দু আছে হচ্ছে 1 2, এটা একটা বিন্দু, আবার 2 3 এটা একটা বিন্দু, আবার 3 4 এটা একটা বিন্দু। এরকম একটা সরল রেখার উপরে অসংখ্য বিন্দু আছে, অনেক অগণিত বিন্দু। যেহেতু সরল রেখা, এই সব বিন্দুগুলো বসালে সরল রেখাটা কি হবে? সোজা হবে না বাঁকা হবে? সোজা হবে। সোজা হবে স্যার, সোজা হবে। সোজা না হলে তো সরল রেখা হবে না। এখন সরল রেখার সমীকরণ কি? সরল রেখার সমীকরণ হচ্ছে এই যে যত বিন্দু আছে, খালি এই তিনজন না, বরং আরো যত বিন্দু আছে, হাজার হাজার কোটি কোটি অগণিত বিন্দু আছে, অসীম পরিমাণ বিন্দু আছে, এই সব বিন্দু এই ভুজ এবং কোটি, ভুজ কোটি, ভুজ কোটি, সব বিন্দুর ভুজ কোটির মধ্যে আমরা একটা সম্পর্ক তৈরি করব। সব বিন্দুর ভুজ কোটিকে নিয়ে আমরা একটা সমীকরণ তৈরি করব, যে সমীকরণটা সব বিন্দুর জন্যই সত্য হবে। তখন ওই সমীকরণটাকেই বলা হবে সরল রেখার সমীকরণ, ওই সূত্রটাকেই বলা হবে সরল রেখার সমীকরণ। তাহলে সরল রেখার সমীকরণ হচ্ছে একটা সূত্র বা একটা সমীকরণ, এমন একটা সমীকরণ যেখানে ওই সরল রেখার উপর অবস্থিত সকল বিন্দুর ভুজ এবং কোটির জন্য ওই সমীকরণটা সঠিক হবে। একটু আমরা এখানে খেয়াল করি, এখানে আছে 1, এখানে আছে 2, তাহলে বোঝা যাচ্ছে যে ভুজের থেকে কোটি এক বেশি। জাস্ট সবসময় বুঝতে পারবো না, আমি সহজ দিয়েছি তাই বোঝা যাচ্ছে। এখানে দেখো ভুজ 2 আর কোটি হচ্ছে 3, তাহলে এখানে এক বেশি। এখানে ভুজ 3 কোটি 4, তাহলে এখানে এক বেশি। তাহলে আমরা এই যে এদের মধ্যে একটা সম্পর্ক লিখতে পারি এইভাবে, সমস্ত কোটিগুলোকে আমরা y ধরলাম, সমস্ত কোটিগুলোকে আমরা y ধরলাম, আর সমস্ত ভুজগুলোকে আমরা x মনে করি, তাহলে সবার ক্ষেত্রে আমরা লিখতে পারি y = x + 1। সবার জন্য এই কমন কথাটা লেখা হতে পারে না, যে সবার y টা হচ্ছে x + 1। এটা কি লেখা যাবে? সবার y = x + 1 লেখা যাবে। y বলতে কি বোঝানো হয়েছে? y মানে সবার কোটি, আর x মানে সবার ভুজ। তো এই সরল রেখার উপরে মাত্র 3টা বিন্দু না, এরকম অগণিত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিন্দু আছে, সবার জন্যই এইটা সঠিক। y = x + 1 টা সবার জন্য সঠিক। তাহলে y = x + 1 টাকে আমরা কি বলতে পারি? সরল রেখার সমীকরণ। সরল রেখা তো আসলে রেখাটা তৈরি হয়েছে অনেক বিন্দু মিলে, তো ওই সমীকরণটা কি মাত্র 2-1টা বিন্দুর জন্য সঠিক হবে, নাকি ওই সরল রেখা যত বিন্দু সবার জন্য সঠিক? যত বিন্দু আছে সবার জন্য সিদ্ধ হবে, বিন্দু আছে সবার জন্য সিদ্ধ হবে, এবং যত বিন্দু আছে তাদের কমন একটা সূত্র বলতে পারি, যে সবারই ভুজ এবং কোটির মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে কমন একটা সূত্র, সেই কমন সূত্রটাই হচ্ছে y = x + 1। এটাই হচ্ছে ওই সরল রেখার সমীকরণ। যেখানে y থাকবে, x থাকবে। যখন আমরা সূত্র লিখবো তখন তো x আর y থাকবে, কিন্তু যখন আমরা কোনো একটা বিন্দুকে টেস্ট করবো, তখন এই যে 1 টা যদি x এর জায়গায় এবং 2 যদি y এর জায়গায় বসাই, তাহলে দেখো 2 = 2 হবে। না বিট মিউট করো। আচ্ছা, এখন আমরা তো এটা গেস করে একটা সমীকরণ লিখতেছি, আমরা একটা চিন্তা করে এই যে y এক বেশি করে এটা বের করে দিলাম। সব ক্ষেত্রে কি আসলে বের হবে? সব ক্ষেত্রে বের হবে না।
সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন সূত্র লাগবে। তো আমরা বিভিন্ন সূত্রে সরাসরি আমরা অঙ্কে যাচ্ছি। মনে করুন 10 নম্বর অঙ্ক করব। 10 নম্বর অঙ্কের মধ্যে কি দেওয়া আছে সরলরেখা সেটা আমাদের দেখতে হবে। 10 নম্বর অঙ্কের মধ্যে একটা সরলরেখার এক বিন্দু আর ঢাল দেওয়া আছে। এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যে সরলরেখার কি দেওয়া আছে, একটা ঢাল দেওয়া আছে, ঢাল দেওয়া আছে এম, দুই ঢাল বিশিষ্ট এবং একটা বিন্দু দেওয়া আছে 2 - 1 বিন্দু আছে। 2 - 1 বিন্দু। বিন্দুগামী মানে একটা সরলরেখা কি মাত্র একটা বিন্দুতে থাকবে নাকি এরকম অসংখ্য বিন্দু দিয়ে যাবে? অসংখ্য বিন্দু স্যার। অসংখ্য বিন্দু দিয়ে যাবে। অসংখ্য বিন্দু দিয়ে যে যাবে সেই অসংখ্য বিন্দুগুলোর মধ্যে কয়টা বিন্দু দেওয়া আছে? দুইটা স্যার। দুইটা না, একটা। একটা স্যার। একটা বিন্দু দেওয়া আছে। আর কি দেওয়া আছে সরলরেখা? স্যার ঢাল দেওয়া আছে এম। ঢাল দেওয়া আছে। আমরা অঙ্ক করার সুবিধার্থে এখানে এই ঢালটার উপরে এম লিখলাম। আমরা জানি ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়। আর একটা বিন্দু দেওয়া আছে, এটা কিন্তু x আর y না, এটা হচ্ছে x1 আর x1 x এবং y থাকবে হচ্ছে মূল সমীকরণের মধ্যে xy থাকবে যেটা দ্বারা সবার কমন নাম বোঝাবে x এবং আর xy দ্বারা স্যার y1 টা হচ্ছে প্রথম বিন্দু, x2 y2 হলে দ্বিতীয় বিন্দু, x3 y3 তৃতীয় বিন্দু। এগুলো বিভিন্ন বিন্দুকে বোঝাচ্ছে। ইয়েস স্যার। এখন এক বিন্দু এবং ঢাল যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে কি সূত্র হবে? সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে y - y1 = m * x - x1। এটা হচ্ছে এক বিন্দু এবং ঢালের সূত্র। অথবা কারো কোনো ক্লাসে যখন মেইনের ক্লাসে আমি একটু দেখাইছিলাম যে এক বিন্দু এবং ঢালের সূত্রটা কি হবে, আমি দেখাইছিলাম। ইয়েস স্যার দেখাইছিলেন। নাফিস বলবে কি স্যার? নাফিসা হাত তুলেছে, কিছু বলবে নাকি তুমি? ফেক আইডি এই সবার ছবি দিতে হবে, নাহলে তো বের যাবে না। স্যার দেখেন একজনের লিখেছে দিনা আই লাভ ইউ রোল 28, দেখেন তো স্যার। তোরে বলতে হবে না, বলতে হবে প্রোফাইল পিকচার নাই স্যার, তাদের বের করে দেন স্যার, করে দিতে হবে স্যার। বলা লাগবে, নাম উচ্চারণ করতে হবে, স্যার এডিট মারবে। হয়ে যাও, ব্যবস্থা নেওয়া হবে স্যার আগামী ক্লাসে বের করে দিতে হবে স্যার, যাদের প্রোফাইল পিকচার থাকবে না। আচ্ছা এইখানে এখন একটু খেয়াল করো, আমি আমরাও প্রোফাইল দিব। আজব তো ওটাই বুঝে না, নাবিদ আসলে বুঝে না কিছু। ওই কি বুঝে তো জোয়াদের জন্য ইয়ে করব নাকি? মিউট করেন স্যার সবাই। নাবিদ স্বাধীন কথা বন্ধ করো। আমি তো প্রশ্ন করলে ধরে ফেলবো যে আসলে কারটা কি অবস্থা। প্রশ্ন করলে এক্সট্রা কথা বলে স্যার নাবিদ ছেলেটা। y - y1 = m - x1। বেশ পাঠিয়েছে, ঠিক আছে। মেয়েদের ক্লাসে পড়ানো হয়েছিল তোমাদের। তুমি বেশি পাঠ নিও না, কালকে প্রোফাইল দিয়েছো, আজকে পাঠ নিচ্ছ। আচ্ছা এখন কিভাবে সূত্রটা আসে একটু দেখো। এটা হচ্ছে একটা সরল রেখা, এটা একটা সরল রেখা। এই সরল রেখার ঢাল দেওয়া আছে m, আর এই সরল রেখার উপরে একটা বিন্দু দেওয়া আছে a x1 y1, একটা বিন্দু দেওয়া আছে, আর বিন্দু নাই। তো সরল রেখার সমীকরণের সূত্র বের করার জন্য এই সরল রেখার উপরে অবশ্যই যে কোনো বিন্দুর জন্য একটা ধরতে হবে, যে কোনো বিন্দুর জন্য একটা ধরতে হবে হচ্ছে p x y, x এবং y দিয়ে ধরতে হবে, যেটা আসলে কোনো মান প্রকাশ পাবে না, যেটা দ্বারা সকল বিন্দুকেই বোঝাবে। তাহলে আমরা এটার উপরে একটা বিন্দু ধরলাম p x y। x y আমাদের যেখানে আমি p ধরেছি সেখানে যে তার কোনো মানে না, এটা যে কোনো জায়গা হতে পারে। এই সরল রেখার উপরে যে কোনো একটা বিন্দু হচ্ছে p x y। আচ্ছা এখন x y এবং এই যে a, এই দুইটা দিয়ে ঢাল কি আসে? এই সরল রেখার ঢাল কি আসবে? x y minus y1 yes sir x minus x1। so x1 আরে খেয়াল করো যে এই y minus y1 x minus x1 কোটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর, এটাই তো ঢাল আসবে।
ইয়েস স্যার। ইয়েস স্যার। আমার এই সরলরেখার ঢাল দেওয়া আছে m, মানে এই ঢাল ইকুয়াল টু m হবে, এটা ইকুয়াল টু ইয়েস স্যার। ইয়েস স্যার। এখানে যদি আমরা এই পাশে গুণ করে দিই তাহলে উপরেরটা পাবো না? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে বোঝা গেল যে কিভাবে আমরা এক বিন্দু এবং ঢাল দিয়ে সমীকরণ পাই কিভাবে, সেটা কিন্তু আমি চেষ্টা করলাম বুঝিয়ে দেওয়ার। এখন এই সূত্রটা আমরা প্রয়োগ করব। তার মধ্যে বিন্দুগামী রেখার সমীকরণ লিখতে হবে। বিন্দুগামী আসলে কি? রেখার সমীকরণ। বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে y মাইনাস y1। তো আমি একটু ভেঙে লিখছি যেহেতু এখানে লাইন প্লাস y মাইনাস আবার মাইনাস 1, কারণ y1 এর মান মাইনাস, এজন্য মাইনাস মাইনাস 1 ইকুয়াল টু m ইনটু m এর মান কত 2 ইনটু x মাইনাস x1 এর মান হচ্ছে 2। অর্থাৎ ওই সমীকরণে আমরা মানটা ডাইরেক্ট বসিয়ে দিয়েছি। সমীকরণে আমরা মানটা ডাইরেক্ট বসিয়ে দিয়েছি। এখানে আমরা ইয়েস স্যার বুঝলাম। সমীকরণ লিখতে যাব না, এটা আমরা কোনো সময় সমীকরণ লিখতে যাব না, আমরা সমীকরণে মান বসিয়ে দেব ডাইরেক্ট। y মাইনাস আর মাইনাস 1 হচ্ছে y1 এর মান, m ইনটু x মাইনাস x1, m এর মান 2 আর x মাইনাস x1, x1 এর মান হচ্ছে 2। এটা সমাধান করি তাহলে এটা পাবো হচ্ছে y প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 2x মাইনাস ইকুয়াল টু 2x মাইনাস 5। তো এই যে 2x মাইনাস 5 আসছে এটাই आंसर। এবং এখানে x এবং y টা দ্বারা বোঝাচ্ছে যে ওই সরলরেখার উপরে যত বিন্দু আছে সব বিন্দুর স্থানাঙ্কটাকে x এবং y দ্বারা বোঝানো হয়েছে। এখানে x এবং y এর জায়গায় যদি তুমি ওই সরলরেখার যে কোনো বিন্দুকে বসাও সব সময় সিদ্ধ করবে, যে কোনো বিন্দুকে বসালে সিদ্ধ করবে। তো 10 নম্বর অঙ্ক করার পর আমরা কয় বিন্দু সমীকরণ পেলাম? এক বিন্দু আর ঢাল স্যার। এক বিন্দু একটা ঢাল আর একটা ঢালের অঙ্ক আমরা করলাম। এখন এই 10 হ্যাঁ বলো স্যার। স্যার এখানে আমরা স্যার x এর মান বের করতে পারতাম না যদি চাইতাম x এর মান? তুমি যেটা বলেছো সেটা ঠিক আছে তোমার কথা। এটা হচ্ছে আমরা দুই রকম আকারে অ্যানসার লিখব। অ্যানসার লেখার আকার হচ্ছে একটা y ইকুয়াল টু mx প্লাস c, তার মানে y থাকবে এক সাইডে আর অবশিষ্ট সবাই থাকবে আরেক সাইডে। এটা একটা আকার, এটাকে আদর্শ আকার বলে। আরেকটা আকার হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এই দুই আকারের যে কোনো এক আকারে উত্তর লিখতে হবে। তাহলে y ইকুয়াল টু mx প্লাস c আকারে লিখলে y ইকুয়াল টু x মাইনাস 5 এই আকারে উত্তর লিখতে পারবো। বুঝলাম না। আরেকটা উত্তর লিখতে পারবো মাইনাস y মাইনাস 5 ইকুয়াল টু 0 এই আকারে উত্তর লেখা যাবে। এখানে c টা তো স্যার ধ্রুবক না, মানে ধ্রুবপদ। c বলতে c এর জায়গায় কোনো মান থাকতে পারে, আর y ধ্রুবপদ। ধ্রুবপদ সূত্র। এই সূত্রটা নিয়ে আমরা পরে কাজ করব। c হচ্ছে y অক্ষের ছেদক, এটা নিয়ে পরে কাজ হবে। তো দুইটা ভাবে লেখা যাবে y ইকুয়াল টু mx প্লাস c, মানে y এক পাশে রেখে অবশ্যই সবাইকে আরেক পাশে পাঠিয়ে দিয়ে এটা একভাবে লেখা যাবে। আরেক ভাবে হচ্ছে ax প্লাস by প্লাস c, মানে x এর সাপেক্ষে আগে তারপর y কে তারপরে ধ্রুবপদ ইকুয়াল টু 0। এটা হচ্ছে তোমার কি বলে অপনয়ন অথবা প্রতিস্থাপন ওই আকৃতি। জি স্যার বুঝছি। তাহলে এটা এখানে এক বিন্দু এবং ঢালের অঙ্ক। এখন আমরা দুই বিন্দুর অঙ্কে যাই। অবশ্যই এক বিন্দু এবং ঢালের অঙ্ক, ঢাল দিয়ে তোমরা আরো কিছু অঙ্ক করতে পারবে, যেমন 14 নাম্বার 15 নাম্বার 16 নাম্বার এই তিনটা অঙ্ক এক বিন্দু এবং ঢালেরই অঙ্ক। এজন্য আমি প্রথমে 11তে না গিয়ে এক বিন্দু এবং ঢাল দিয়ে আরো কিছু অঙ্ক করে ফেলি, তাহলে তোমাদের জন্যই এক বিন্দু এবং ঢালের বিষয়টা বোঝা এবং আয়ত্তে নিয়ে আসাটা সহজ হয়ে যাবে। আমরা এখন যাচ্ছি যেখানে শুধু একটু মুছে দেবো, এটা লিখে দেবো হয়ে যাবে 14 নাম্বার। 14 15 16 তিনটা কিন্তু সেম অঙ্ক। তো 14 নম্বরে কি বলা আছে? 14 নম্বরে এক বিন্দু ঢাল বলা আছে কে। 14 নম্বরে ঢাল হচ্ছে কে। আমরা এখানে লিখে দিই কে ঢাল বিশিষ্ট, আর এক বিন্দু দেওয়া আছে k0। তো কে ঢাল বিশিষ্ট আর k0 বিন্দু হবে রেখার সমীকরণ। তো এখানে কি আমরা দুই বিন্দু পেয়েছি না এক বিন্দু? এক বিন্দু। এক বিন্দু স্যার, সাথে কি আছে? ঢাল। এক বিন্দু সাথে আছে यस স্যার, এক বিন্দু একটা ঢাল। এক বিন্দু এবং ঢাল হলে আমরা এই সূত্রটাই ব্যবহার করব, y y1 = m x x1। তো এখানে অতএব এখানে আমাদের সমীকরণ হবে y
y minus 0 equal to m এর মান k, k into x minus k। তো আমরা y equal to kx minus k স্কয়ার এই আকারে লিখে দিলাম। এটা এক নাম্বার। কারণ আমাদের আরেকটু কাজ আছে, তো এজন্য আমরা এটাকে এক নাম্বার দিয়ে লিখে রাখলাম, একটু কাজ আছে আমাদের। তো এটা কিন্তু প্রথম প্রশ্নের উত্তরটা হয়ে গেছে যে k ঢাল বিশিষ্ট এবং k 0 বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো। সমীকরণ নির্ণয় হয়ে গেছে। তো যার মধ্যে k অজানা রাশি থেকে গেল, আর xy তো অজানা থাকবে কারণ সমীকরণের মধ্যে xy থাকবে। এখন k এর মান বের করার জন্য আরেকটা তথ্য অবশ্যই দেওয়া থাকবে। k এর মান বের করার জন্য কি তথ্য দেওয়া আছে? 5 আর 6 স্যার বিন্দু, আর একটা বিন্দু দেওয়া আছে 6 বিন্দুগামী। তো আরেকটা বিন্দুর তথ্য দেওয়া আছে, এই রেখাটা আরেকটা বিন্দু দিয়ে যায়। তো শুধু আরেকটা কেন, এরকম যদি হাজার হাজার কোটি কোটি বিন্দু এই রেখার উপরে থাকে। হ্যাঁ, বোর্ডটা ব্লার। বোর্ড ব্ল্যাক হবে। এবার ঠিক আছে। প্রবলেম হয়েছিল। তো এই সরলরেখার উপরে আরো অসংখ্য বিন্দু যদি থাকে, সব বিন্দুর জন্য এই সমীকরণটা কি হবে? সিদ্ধ হবে স্যার। সিদ্ধ স্যার। সমীকরণ মানে তো আমরা বলছি যে ওই সরলরেখার উপরে যত বিন্দু আছে, কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য বিন্দু আছে, সমস্ত বিন্দুরই তো সূত্রটাই সরলরেখা। তো এই জন্য ওই সরলরেখা x এবং y এর জায়গায় আমরা যে কোনো ওই সরলরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দুকে বসাতে পারবো, বসালে সিদ্ধ হবে। তো আমরা লিখবো হচ্ছে যে যেহেতু এক নং রেখাটি এক নং রেখাটি 5,6 বিন্দু দিয়ে যায় বা বিন্দুগামী লিখতে পারো, বিন্দু দিয়ে যায় বা বিন্দুগামী। আমরা এটাকে উল্টা করে লেখা যেতে পারে 5,6 টা হচ্ছে এক নং রেখার উপরে অবস্থিত। দুই ভাবে লিখতে পারো। 5,6 এটা কয় নাম্বার রেখার উপর অবস্থিত? এক নাম্বার রেখা। এক নাম্বার রেখাটি 5,6 দিয়ে যায়। দুই ভাবে কথা বলা যেতে পারে, ভাষা তো একই। এক নাম্বার রেখা 5,6 বিন্দু দিয়ে যায়, এটাও ঠিক আছে। আর 5,6 বিন্দুটা এক নাম্বার রেখার উপরে অবস্থিত, এই কথাটা একই তো স্যার, দুইটা কথা একই। তো যেহেতু এটা ওই বিন্দুগামী বা ওই বিন্দুর উপরে 5,6 কি বলে 5,6 টা হচ্ছে ওই রেখার উপরে অবস্থিত, সুতরাং 5 এবং 6 ওখানে বসে যাবে। 6 বলবে কি x এর জায়গায় না y এর জায়গায়? y স্যার। y এর জায়গায় বলবে 6, y এর জায়গায় স্যার 6 আর x এর জায়গায় 5, x এর জায়গায় 5 k স্কয়ার। এখন এটাকে আমরা সবগুলো এক পাশে নিয়ে এসে দ্বিঘাত মিডল টার্মে আসবে প্লাস না মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। তো 6 কে ভাঙলে কি হয়? 3 2 6, 3 2 6, 3 এবং 5x না 5k। ও x মানে k হবে, ঠিক আছে। আমি খেয়াল করে নিই। তো এখান থেকে তাহলে k এর মান কি পাওয়া যাচ্ছে? k এর মান পাওয়া যাচ্ছে 3 আর 2 3 আর 2 -3 আর k -2। এটা আমাদের k ইকুয়াল টু পাওয়া গেল 3, আবার k ইকুয়াল টু পাওয়া গেল 2। তাহলে k এর মান হচ্ছে 3 আর 2। আমরা দুইটা অঙ্ক ভালোভাবে করার চেষ্টা করলাম, আর যত কিছু আলোচনা করেছি, চিত্র দেখিয়েছি, এগুলো তোমাদেরকে আগের জিনিস এবং সূত্রগুলো স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলেছি। এখন 52 জন উপস্থিত আছো, বলো কোন জায়গায় কি সমস্যা হচ্ছে এক বিন্দু ঢাল নিয়ে? নো স্যার, নো স্যার। কারণ নো স্যার। আরেকবার, তুমি যখন সরলরেখার সমীকরণ নির্ণয় করার ব্যাপারে কোনো অঙ্ক পাবে যে সরলরেখার সমীকরণ নির্ণয় করো, তখনই তোমাকে খেয়াল করতে হবে যে এই সরলরেখা সম্পর্কে কি তথ্য দেওয়া আছে, এটা খেয়াল করতে হবে। তো 10 নম্বর, 14, 15, 16 এবং 17 নম্বরেও এবি সম্পর্কে এই এতগুলো অঙ্ক 10, 14, 15, 16 এবং 17 এর এবি সরলরেখা সমীকরণ, এই সবগুলোর ক্ষেত্রে তথ্য আছে এক বিন্দু এবং ঢাল। কি তথ্য আছে? এক বিন্দু এবং ঢাল। তো যদি এক বিন্দু এবং ঢাল থাকে, এক বিন্দু এবং ঢাল যে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা যে এই সূত্র ব্যবহার করব y - y1 = m * x - x1, এই সূত্রটা আমরা ব্যবহার করব। তো অঙ্কে বলা আছে 14 নম্বরে বলা আছে, তারপরে তোমার 10 নম্বরে বলা আছে 16, 17, তারপরে এবি সম্পর্কে দেখো এবি। হ্যাঁ বলো।
16 নম্বরে তো প্রথমে পূর্ণ বিন্দু দেওয়া আছে, পরে একটা চলক দেওয়া আছে, তো প্রথমে চলক নিয়ে কাজ করব না পরে কাজ করব? চলক নিয়ে কাজ করার দরকার নেই, পূর্ণ বিন্দুতেই সমীকরণটা হবে। পরে ওই যে চলক যেটা দেওয়া আছে, অর্থাৎ দেওয়া আছে 3, t, তো 3, k, 3, k ওই বিন্দুগামী, এই জন্য 3, k ওইটা। আচ্ছা বুঝেছি। বুঝতে পারছো তো? পারবে তো নাকি সবগুলো? আমি আরেকবার রিপিট করতেছিলাম, খেয়াল করো। কে ঢাল বিশিষ্ট এবং কে ছিল বিন্দুগামী, তার মানে তুমি এক বিন্দু পেলে আর ঢাল পেলে, এক বিন্দু আর ঢাল পেলে এই সূত্রটা বসাতে হবে, যেখানে n থাকবে। তো আমি এবার আরেকটু আগিয়ে দিই তোমাদেরকে, সময় অবশ্য খুব বেশি নাই। এবার আমি 2 বিন্দুর একটা অঙ্ক করব, তোমরা 15, 16 এগুলো করে ফেলো, 15, 16 নিজেরাই করে ফেলো। আমি 2 বিন্দুর একটা অঙ্ক করে ফেলো। 11 নম্বর, 11 নম্বরে 11 নম্বর প্রথম যে অঙ্কটা আছে সেখানে বলা আছে a 15 এবং b 24, a 15 এবং b 24, এই দুটো বিন্দু নাম। যেহেতু নাম পেয়ে গেছি এবি, তার বিন্দু নামে সরলরেখার নামটা আমরা লিখতে পারবো এবি রেখা সমীকরণ। আচ্ছা, এখন কি কোনো ঢাল আছে? না স্যার, ঢাল তো স্যার বের করতে হবে। বিন্দু কয়টা? দুইটা। আচ্ছা, তানজিমও কথা বলছে, বিন্দু দুইটা। যারা ক্লাসে কথা বলে তারাই এখানে কথা বলছে, এরকম তো। অন্যরা তো যারা চুপ থাকে চুপই। তো এখন 2 বিন্দু আমরা কি করব? 2 বিন্দুর সূত্র দেখো, এইটা তো আমাদের আছে, এক বিন্দু দিয়ে তো ঢালের সূত্রটা আছে। তার সাথে আমরা m এর জায়গায় কি বসাবো? m এর জায়গায় m এর মানটা বসাবো, y - y1 by x - x1, y1 - y2 by x1 - x2। m এর জায়গায় আমরা বসিয়ে দিলাম সূত্র, তাহলে কিন্তু চলে আসবে। ইয়েস স্যার। সূত্র বের করা কি খুব কঠিন? সূত্র মুখস্থ করা কি খুব কঠিন? না স্যার। না, m এর জায়গায় তুমি m এর সূত্রটা বসিয়ে দিবে, তাহলে কিন্তু 2 বিন্দুর সূত্র চলে আসবে। এখন আমরা সরাসরি সূত্রতে আমরা মান বসাবো, y - y1 মানে হচ্ছে 5 by x - x1, x1 মানে হচ্ছে 1, equal to y1 - y2 মানে 5 - 4 divided by x1 - x2 তার মানে 1 - 2। শুধু আমরা সূত্র বসিয়ে দিলাম। এখন y - 5 divided by x - 1 equal to, এখানে বিয়োগ করো, বিয়োগ করলে আসবে 1 divided by -1, মাইনাসটা উপরে নিয়ে নিতে পারি আমরা, y - 5 by x - 1 equal to, and -1 দুইটা মিলে কাটাকাটি করে -1 থাকবে। আমরা y কে প্লাস রাখতে যাচ্ছি বলে এখন আপনি কোন করে y কে মাইনাস করলাম না। এখন y - 5 equal to -x plus 1, অতএব y equal to কি হবে? -x plus 6। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। এই আকারে রাখতে পারো। আরেকটা আকার করতে পারো হচ্ছে x plus y minus x plus y plus না প্লাস না, সব স্যার এই পাশে নিয়ে ওই পাশে 0 দেওয়া লাগবে। হ্যাঁ, সব এই পাশে থাকলো, সেক্ষেত্রে এক্সট্রা থাকতে হবে প্রথমে শুরুতে, x তারপর y তারপর ধ্রুবক। 2 আকারে উত্তর লেখা যাবে। এই 2 আকারের বাইরে উত্তর লিখলে সেই উত্তরটা সঠিক আকারে হবে না। সবচেয়ে বেশি পছন্দ কোন আকার বলো? y 0 এর মানটা স্যার y সমান 6 সরলরেখার আদর্শ সমীকরণ বলা হয়। এটা কেন আদর্শ সমীকরণ বলা হয় সেটা 12 নম্বরের অঙ্ক করলে বোঝা যাবে। তো আজকে তো আমরা অঙ্ক যেতে পারছি না, আমরা 11 প্রথমটা করলাম। এই 11 প্রথমটা যে করলাম সেটা দিয়ে কিন্তু তোমরা 11 পরবর্তী দুইটা অঙ্ক করে ফেলতে পারবে। তাহলে আমরা এলজেব্রা কি স্যার শিখলাম। এরপরে তুমি যদি চলে যাও হচ্ছে 17 নম্বরে কয়টা সমীকরণ নির্ণয় করতে বলছে? 2টা সমীকরণ নির্ণয় করতে বলছে। একটা হচ্ছে আর একটা হচ্ছে এসি। তো 2 সমীকরণের ক্ষেত্রে 2 রকম তথ্য। এবি সম্পর্কে তথ্য একরকম, এসি সম্পর্কে তথ্য কিন্তু আরেক রকম। স্যার এটা কি স্যার? এবি সম্পর্কে একরকম তথ্য আর এসি সম্পর্কে আরেক রকম তথ্য। এবি সম্পর্কে কি তথ্য আছে স্যার? এর মান দেওয়া আছে স্যার -1 আর 6 আর 3 ঢাল বিশিষ্ট। আচ্ছা, আর সম্পর্কে এই তথ্য এটাই স্যার। বিতে যে x অক্ষকে বিতে সেট করলো সেই তথ্যটা পরে কাজে লাগবে, বি বের করার ক্ষেত্রে ওটা কাজে লাগবে।
তাহলে এই তথ্য পেয়েছি দুইটা। এক নাম্বার হচ্ছে 3 ঢাল, ঢাল কত? 3টা স্যার, 3 হচ্ছে -1 6 একটা বিন্দু। তাহলে এক ঢাল এক বিন্দু, এক ঢাল এক বিন্দু। এক বিন্দু ঢাল হলে কোন সূত্র? এই যে উপরেরটা, উপরেরটা স্যার, যে y। এবং ক নাম্বার একটা বলা আছে এসি। এসির ক্ষেত্রে কি তথ্য আছে স্যার? এ বিন্দু আমি এ স্যার, এ আর সি এর মান তো দেওয়া আছে, আর সি দেওয়া আছে 20। স্যার মান তো দেওয়া আছে। यस স্যার। দুই বিন্দু দেওয়া নেই, দুইটা। यस স্যার, দুই বিন্দু। দুই বিন্দু। এই সূত্র দিয়ে এসি লাগাবে। তাহলে ক নাম্বারে এবি বের হলো, এসি বের হলো। ক নাম্বারের কাজ শেষ। খ নাম্বারে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। তো ক্ষেত্রফল বের করার জন্য কয় বিন্দু লাগবে? স্যার তিন বিন্দু। বিন্দুটা নাই স্যার, বি বিসি স্যার, বি তো আছে, বি নাই, বি নাই, বিসি নাই স্যার, বি নাই। বি নাই স্যার। সম্পর্কে কি উদ্দীপকের তথ্য আছে? यस স্যার, x অক্ষে বি বিন্দু यस স্যার, করে। ওটা বললেন পরে লাগবে স্যার, ওটাই। এখন তোমাকে জানতে হবে যে x অক্ষে কার মান 0, x অক্ষে y এর মান 0। x অক্ষে শীটে দেওয়া আছে তোমাদের, কার মান 0, x অক্ষে y এর মান 0। অর্থাৎ তুমি সমীকরণের মধ্যে ab এর যে সমীকরণটা আসবে ক নম্বরে, সেই সমীকরণে x অক্ষে y এর মানটা যদি 0 বসিয়ে দাও, তাহলে x এর যে মানটা আসবে এটা দিয়ে আর 0 দিয়ে হচ্ছে b বিন্দুর স্থানাঙ্ক। a পাওয়া গেল, b পাওয়া গেল, c পাওয়া গেল। এটা চিত্র আঁকতে হবে যে ঘড়ির কাঁটার বিপরীতে আছে কিনা। দেখে ওই যে 11.2 এর সূত্র 1/2, তারপরে টান থাকবে x1 y1 x2 y2 x3 আবার x1 y1। তো আমি এটা মুখে বললাম যাতে তোমরা কেউ করে ফেলতে পারো। আর যাদের প্রবলেম থাকবে আমি আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা 17 নাম্বার 12 নাম্বার এগুলো করার চেষ্টা করব। 12 13 17 এগুলো আমরা আগামী ক্লাসে করার চেষ্টা করব। এইচডব্লিউ কিউ থাকবে, তাহলে যেটা যেটা বাদ আছে, ধরুন 11 নম্বরের খ গ বাদ আছে এবং 15 16 বাদ থাকলো। 11 স্যার, 11 খ সবগুলো বাদ আছে 15 16 17। 17 তো তোমাদের ইচ্ছা, আমি 17টা দেখছি না। ওকে স্যার। 17 যারা পারবে করে ফেলবে, না পারলেও কোনো সমস্যা নাই, তবে চেষ্টা করতে থাকো। 17 ক নাম্বার তো অন্তত সবাই করতে পারবে, তাই না? ইয়েস স্যার, ক পারবো। 17 ক করতে না পারো তাহলে তুমি কি অঙ্ক শিখলে? ইনশাআল্লাহ 17 নম্বরে ক করতে পারবে। ক্ষয়ে গিয়ে বি বের করা একটু ঝামেলা হতে পারে, আমি তাও ইশারা দিয়ে দিলাম, পরবর্তী দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। তবে কিছু ছাত্র করাটা খারাপ লাগলো, তোমরা এরকম কেন স্যার প্রতি ক্লাসে করছে স্যার? এটা তো খুবই বিষয়টা অবশ্যই চিহ্নিত করতে হবে, দিয়ে কোনো একটা ব্যবস্থা নিতে হবে, না হলে এটা ক্লাসে সব ছাত্র একরকম। অনেক সমস্যা হইতেছে স্যার। মনে করো কোনো স্যার আপনাদের নামগুলো চেক দেওয়া উচিত, ক্লাস ফার্স্টে যখন শুরু হবে নামগুলো চেক দিয়ে রিমুভ দিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, রিমুভ দিলে তো আবার জয়েন হয়ে যেতেছে। রিমুভ দিলে কত? লক করা, আমাদের আইপি ব্লক করে দিবেন, ব্লক করে দিবেন, আইডি ব্লক করে দিবেন। তো ব্লক করে দিবেন স্যার, অ্যাডমিট করবেন, আসবে ডিভাইসটা ব্লক করবেন। ইয়েস স্যার, ডিভাইস ব্লক করা যায়, সমস্যা নাই। এগুলো আমরা কিছুটা কিন্তু কিছু জটিলতা থেকে যায়, আবার নতুন করে মিটিং শুরু, আবার ক্লাস শুরু, তাহলে আরেকবার ঝামেলা হয়তো। ঠিক আছে, সমস্যা নাই, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তোমরা এত কিছুর মধ্যে তো তোমরা বুঝতে পারছো অঙ্ক নাকি? অঙ্ক নিয়ে কোনো সমস্যা আছে? নো স্যার। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো স্যার। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।